মিটফোর্ডে ব্যবসায়ী খুনে আরও 2 জন গ্রেপ্তার। সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। শাপলা প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি, সিইসির সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। ট্রাইব্যুনালে হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির, আইনি ব্যবস্থার আশ্বাস প্রসিকিউশনের। ফেনীতে 5 উপজেলায় এখনও পানিবন্দী 8,000 পরিবার, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন অনেকে। ডাম্বুলায় সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন, নতুন শুরুর আশা কোচের। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে নেত্রকোনা থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই, দেশ জুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা। সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো, কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে এলো না কেন? আসেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি। নাম রে বলতে এরকম শুনতেই না, সবাই দিতে পারি না, কাজের ব্যস্ততা থাকি আমরা। অবসাথে কি হয়েছে না আমরা এক ব্যবসা করি, ওরা মেটাল ব্যবসা করে। আপনি তো ছিলেন সেদিন? ছিলাম, ঠিক আছে, আমি নামাজে গেছিলাম। অনেকে এখনো ভীত সন্ত্রস্ত। প্রশ্ন, তাহরিকে চাঁদা না দিলে এমন পরিণতি নেমে আসবে? আমরা ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আতঙ্ক কাজ করে বিদায় আমরা 8:30 মাইরা দিয়ে চলে গেছি। যার যার কাজে সে ব্যস্ত। আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক কাজে গেছে, এরকম সবাই। এটা নিয়ে তারা আমরা বসে থাকি না। তারা বলছেন যে এখানে দোকান খোলা থাকার পরও একদম সামনাসামনি তারা বলছেন যে তারা এই ঘটনা জানেন না, দেখেননি। কোনো এক অদৃশ্য কারণে তারা কেউ মুখ খুলতে রাজি নয়। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ। স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো রিকশা, কোনো গাড়ি পার্কিং করবেন না, ফাঁকা জায়গায় কোনো কিছু রাখবেন না। রোববার সকাল থেকে হাসপাতাল ও আশপাশে তৎপরতা দেখা গেছে প্রশাসনের। উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ কিছু দোকান, যে দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সুজীবকে। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ ও মামলার আসামিরা পূর্ব পরিচিত। তাদের মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্ক। তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা শুরু হবে আজ থেকেই। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি দেন, রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না খুনে জড়িতরা। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রাধান্য পায় আলোচনায়। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ সহ সম্প্রতি দেশব্যাপী সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বলেন, রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কেউ ছাড় পাবে না। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার
বদ্ধপরিকর। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন সহ নানা কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। জানান, পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এইটা এখন থেকেই। উপদেষ্টা জানান, রোজার আগে কিংবা পরে যখনই নির্বাচন হোক, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। চাঁদা না পেয়ে রাজধানী পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে 5 কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামে এক সন্ত্রাসী না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, গুলি করা হয় এক কর্মকর্তাকে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্বস্তির কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ী। এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিও জানান তিনি। পল্লবী থানার ওসি, এসি এবং এডিসি পুলিশ সবাই আসছে এবং ডিসি পর্যন্ত আসছে, আইসা আমাদেরকে আশ্বস্ত করছে, বিভিন্ন ফুটেজ নিয়ে গেছে এবং তারা তৎপর আছে। পরের দিনে আমাদেরকে 10 জন পুলিশ সশস্ত্র অবস্থায় এলাকায় পাঠিয়ে দিয়েছে। সারাদিন তারা ছিল, তো তারা চেষ্টা করতেছেন। তাদের আচরণে আমরা বলতে হবে খুশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্র কল্যাণ পরিচালক সহ 3 জনের উপর ছাত্রদলের হামলার বিচার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবন অবরুদ্ধ করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। 2 জন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ না নেয় নিন্দা জানান তারা। তদন্ত করে হামলায় জড়িতদের বহিষ্কারের দাবি তাদের। আহ্বান জানান সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের। কর্মসূচি শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, ব্যস্ততম সড়ক সেখানে অবরোধ করায় আসলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ কি আলোচনার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? মামুন, আমি আছি এখন বনানীতে। তো বনানীর এই সড়কটি আসলে সকাল 10টা থেকে কিন্তু অবরোধ করে রেখেছে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। তারা বলছিলেন যে তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে অটোরিকশা চালকরা চান যে নির্ধারিত যে রুটটি আছে সেই রুটে যাতে তারা করতে পারে, সেই রুটে যাতে তারা সরাসরি তাদের যেই যানবাহনটি আছে সিএনজি চালিত অটোরিকশা সেটি চালাতে পারে। এ সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকে কাফনের কাপড় পরে সিএনজি চালকের অবরোধে অংশ নিয়েছেন। এ সময় কিন্তু তারা জরুরি যেই যানবাহন আছে অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিয়েছেন। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে আন্দোলনকারীরা এখন বিআরটি যে ভবনটি সেই ভবনের গেটের ভিতরে অবস্থান করছেন। তাদের যে দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত যে বিআরটি কর্তৃপক্ষের কাছ থেকে একটি লিখিত তারা না পাবেন, একটি লিখিতভাবে তারা কোনো সুনির্দিষ্ট ভাবে তারা জানতে না পারবে যে আসলে তারা যেই আন্দোলনটি করছেন সেই আন্দোলনটিতে তারা কতটুকু তারা এই অর্জন করতে পেরেছেন, সেই জন্যই তারা আসলে এই আন্দোলনটা করছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এখন কিন্তু তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিআরটির ভবনের ভেতর থেকে কিন্তু কোনো কর্মকর্তা বা কর্মচারী এখন বের হতে পারবেন না। তারা সেই দুটি গেটই কিন্তু তারা বন্ধ করে রেখেছেন। আর প্রায় 6 ঘন্টা নাগাদ কিন্তু এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ আছে। এর কারণে কিন্তু জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আর যার ধন্যবাদ। রাজধানী বনানী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই এনসিপির, এমন দাবি করে শাপলা বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সাথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এসব জানান তারা। ইসি পুনর্গঠন করা জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন নির্বাচনের আগেই তা করতে হবে। এ সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও
কমিশনের নৌকা প্রতীক বহালের সমালোচনা করে এটি বাতিলের দাবি জানায় দলটি। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায়। বলেন, শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়। নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী এনসিপি। এদিকে গুম, নির্যাতন আর ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর শহরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশবাসীকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তেই রাজপথে নেমেছে এনসিপি। এখান থেকে ঝালকাঠে যাবে পদযাত্রাটি, সেখান থেকে পথসভার পর পটুয়াখালী গিয়ে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির আজকের কর্মসূচি। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। এনসিপির কর্মসূচির আরো খবর জানাবো। ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, এনসিপির পদযাত্রা কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মামুন, আপনি জানেন যে দুপুর 12:30টার সময় এনসিপি যে প্রোগ্রাম ছিল পিরোজপুরে, সেই প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিন্তু তারা সেখান থেকে রওনা করে রাজাপুরে আসছেন। রাজাপুরের তারা ওখানে কিছু সময় রেস্ট নেওয়ার পরে তারা কিন্তু ওখান থেকে রওনা করে এখন এই যে আমি এইমাত্র রয়েছি ফায়ার সার্ভিস মোড়, এই ফায়ার সার্ভিস মোড়ে আসবেন এবং এখানে পথসভা করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যে সব নেতাকর্মী রয়েছেন তারা সবাই এখানে আসবেন এবং এখানে এসেই কিন্তু তারা পথসভা করবেন এবং এই ঝালকাঠির প্রধান কিছু সড়ক তারা কিন্তু প্রদক্ষিণ করবেন এবং তারপরে এসে আবার মিলিত হবেন এই ফায়ার সার্ভিস মোড়। মিলিত হয়ে তারা এখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যে তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো বা আলোচনা করবেন বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। এখানে কিন্তু নেতাকর্মীরা আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং যে মিডিয়া কর্মী রয়েছে সেই মিডিয়া কর্মীরাও কিন্তু এসে এখানে জড়ো করছেন এবং অপেক্ষা করছেন যে কখন আসবে। তো আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখানে যে এনএস কামিল মাদ্রাসা রয়েছে সেখানে কায়েস শাহ হুজুরের যে মাজার রয়েছে সেখানে নাহিদ ইসলাম সহ সব নেতাকর্মীরা রয়েছেন। সেই নেতাকর্মীরা সেই মাজার জিয়ারত করছেন এবং সেই মাজার জিয়ারতের পরে তারা এই ফায়ার সার্ভিসে আসবেন এবং এখান থেকেই পথযাত্রা শুরু হবে এবং ঝালকাঠির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবেন। তারপরে এখানে এসে মিলিত হয়ে আবার তারা এখানে বক্তব্য রাখবেন, তারপরে তারা পটুয়াখালীর উদ্দেশ্যে চলে যাবেন। তো মামুন, ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন আচার্য। মৌলিক বিষয়ে দ্রুত ঐক্যমত্যে আসতে পারলে জাতীয় সনদ তৈরি করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 12তম দিনের আলোচনায় এমনটি জানান তিনি। প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে আজ। এতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। দর্শক, খবর প্রথম অংশে আপনাদের জানিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্র কল্যাণ পরিচালক সহ 3 জনের উপর ছাত্রদলের হামলার বিচার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, কি তথ্য আছে এই বিষয়ে সবশেষ আপনার কাছে? মামুন, বেশ কিছুক্ষণ আগে 10টা বা 10:30টার দিকেই সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে একজন শিক্ষককে এখানে লাঞ্ছিত করার কথা আসলে বলা হচ্ছে এবং এছাড়া আরও একজন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী, মোট 5 জনকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে যে অভিযোগ তারা করেছিলেন। এই দায়টা মূলত তারা এই যে ক্যাম্পাসের ছাত্র দলের রাজনীতির সাথে যারা জড়িত তাদের উপরেই দিয়েছেন। দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং এখানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
তো এখন কিন্তু শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ছুটি হয়ে গেছে, সে ধরনের শিক্ষকরা কিন্তু খুব একটা আমি এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেটি সেখানে গিয়েছিলাম, কিন্তু কোনো শিক্ষককে পাইনি এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। ঘটনাটি কিন্তু আরও 3 দিন আগের, অর্থাৎ 10 জুলাইয়ের এই ঘটনাটি, যেখানে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল এবং সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এমন একটি অভিযোগ তুলে আসলে ছাত্র দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং সেই শিক্ষার্থীকে যখন তারা মারধর করতে যায়, সেই অবস্থায় 2 জন শিক্ষক এবং এই বিশ্ববিদ্যালয়ের আরো 3 জন শিক্ষার্থী তাদেরকে বাধা দিতে যায়। তো এই ঘটনার মধ্যেই ছাত্র দলের যে সমস্ত কর্মী বা নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু এই 2 জন শিক্ষক এবং আরো যে 3 জন শিক্ষার্থী তাদেরকে মারধর করে। তো এর প্রতিবাদে কিন্তু আজকে তারা এখানে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে যারা দায়ী তাদের যদি বিচার নিশ্চিত না করা হয় তারা কিন্তু আরো বড় ধরনের কর্মসূচি দেবে। মামুন, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হুসাইন। জুলাই গণহত্যা এক বিভীষিকা হয়ে নেমে এসেছিল ঢাকাবাসীর ওপর। কেবল রাজপথেই নয়, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও রেহাই পায়নি হাসিনা সরকারের এলোপাতাড়ি গুলি থেকে। উত্তরা নাইমা সুলতানা তাদেরই একজন, যার মৃত্যুর শোক যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়ায় পরিবারটিকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা এক কিশোরী গুলিবিদ্ধ হওয়ার ঠিক পরক্ষণের দৃশ্য এটি। উত্তরা 9 নম্বর সেক্টরে 24-এর 19 জুলাইয়ে সেই রক্তাক্ত দুপুরটা যে অমানিসা বয়ে এনেছিল নাইমা সুলতানাদের পরিবারে, তা কাটেনি আজও। ঘটনার দিন নাইমার মোবাইল ফোনে পাওয়া যায় এই ভিডিওটি। ওই মেডিকেলের সামনে থেকে নাইমাকে টার্গেট করে গুলিটা করা হয়। গুলিটা নাইমার বাম দিকে এই সাইডে দিয়ে লাগার সাথে সাথে নাইমায় কোনো শব্দ করতে পারে নাই, মেঝেতে পড়ে যায়। আমি নাইমাকে এসে বলতেছি, মা তোমার কি হয়েছে এটা বলে। ওর মাথাটা আলগি দিতে গেছি, দেখি ওর মাথার মগজ আর রক্ত আমার হাতে লেগে যায়। তখন আমি বলতেছি, আরে আমার মেয়েটা তো গুলি করেছে, আমি কি করব। নিহত নাইমার মা আইনুন বেগম জানান, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নিরাপত্তার শঙ্কায় মেয়েকে বের হতে দিতেন না তিনি। তবে আন্দোলনে যাওয়ার তাড়না ছিল নাইমার মাঝে, তাই তো বাসায় থেকেই ফেসবুক প্রচারণা চালাতেন শিক্ষার্থীদের পক্ষে। রাস্তায় বের হওয়া বন্ধুদের সহায়তা করতেন নানাভাবে। নাইমা গ্রুপে শেয়ার করতো ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের উত্তরাতে যারা আপনারা আন্দোলনে আসবেন, তারা যারা আহত হবেন বা খাওয়ার প্রয়োজন হবে, খিদা লাগবে, তাহলে আমাদের 6 নম্বর সেক্টর ডিমার্স কোচিং সেন্টার আছে, আপনারা ওখানে যাবেন। ওখানে খাবার, বেন্টিস, বিস্কিট এগুলো সব রাখা আছে। যে বৈষম্য বিলোপের জন্য জুলাইয়ের এত মানুষের আত্মত্যাগ, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, সন্তান হারানো মায়ের কণ্ঠে এখন চাপা কষ্ট। শহীদ ফ্যামিলি মনে করেন কিছু যাদের লোক কাছের মানুষ আছে, তারাই শুধুমাত্র সব উপদেষ্টার সাথে দেখা করতে পারে। কিছু শহীদ ফ্যামিলি ডক্টর ইউনূস স্যারের সাথে 8-10 বারও দেখা করছে, কিন্তু আমাদের একবারও সুযোগ হয় না দেখা করার। তাহলে এটার মাঝে বৈষম্য আছে না? দেশ স্বাধীন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনো বৈষম্য দূর হয় না, সবার ভিতরে আছে। 3 ভাই বোনের মধ্যে নাইমা ছিল মেঝো। বড় বোনকে নিয়ে বারান্দার পাশের এই ঘরে থাকতেন নাইমা। তার মৃত্যুর পর থেকে এখানে আর থাকেন না পরিবারের কেউ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যায় রাফিউল ও আনোয়ার নামে আরও 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। এদিন পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গেল বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। এদিকে সাভারে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জুলাই পলাতকদের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক ও বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি।
দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন দলটির তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 2019 থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত 11টি গুমের সঙ্গে হাসিনা সহ তার সরকারের শীর্ষ পদে থাকা 16 জন জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জানান, শুধু বিএনপি করার কারণে বিগত সরকার মেয়াদে নির্মম নির্যাতন শিকার হতে হয় তাদের। ফেনীতে পানি কিছুটা কমতে শুরু করায় বসত ভিটে ফিরছেন অনেকে। এ নিয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, বন্যা পরিস্থিতির উন্নতি হলো কতটা, আর ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন কি বলছে? বন্যা পরিস্থিতির উন্নতি মোটামুটি ভালোই হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত মোটামুটি পানি ফেনী পৌরসভা আঞ্চলিক মহাসড়কে পানি নেমে গিয়েছে। গ্রামীণ যে সড়কগুলো রয়েছে ওই সড়কগুলো থেকেও পানি নেমে গিয়েছে, কিন্তু সমস্যা হয়েছে যে পানি কিছু কিছু জায়গায় আটকা পড়ে গেছে। যেখানে ছোট কালভার্ট রয়েছে, কালভার্টের আশপাশে বাড়িঘর করে ফেলেছে, যার কারণে ওইখানে পানিগুলো আটকা পড়ে গেছে। এগুলো নামতে একটু সময় লাগবে। তবে এমনি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে নেই। তবে এখন পানি চলে গেছে সদর উপজেলা এবং দাগনভূঞা এবং ছাগলিয়া ওই অংশ থেকে পানি ওদিকের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত করেছে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি স্থির রয়েছে এবং পানি নেমে যাচ্ছে। আর ক্ষয়ক্ষতির বিষয়টি বিভিন্ন বিভাগ আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ফেনী 6টি উপজেলায় বন্যার পানি প্লাবিত হচ্ছে, যার কারণে তারা এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে 2 দিনের মধ্যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি এবং মৎস্য বিভাগের ক্ষয়ক্ষতির বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। প্রায় 2600 পুকুরে প্রায় 10 কোটি টাকার মৎস্য বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগেরও বীজতলা এবং পাশাপাশি ধানের বীজতলা এবং ধানের ক্ষতি হয়েছে। তবে এই ক্ষেত্রে তারা কৃষকরা ঘুরে দাঁড়াবেন কীভাবে তারা চিন্তিত, এবং মৎস্য বিভাগের যারা মৎস্য পুকুর এবং দিঘি লিজ নিয়ে তারা জীবিকা নির্বাহ করে, তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। পাশাপাশি বারবার বন্যা হওয়ার কারণে এসব এলাকার লোকজন অনেকটা নিঃস্ব হয়ে যাচ্ছেন, যার ফলে তারা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছেন যেন অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।